আমন্ত্রণ দেশ জনপদ লাইভে আপনাদের সাথে আছি জ্যোতি সরওয়ার। উৎসাহ উদ্দীপনা চলছে বিএনপির বর্ধিত সভা। সেখানকার সেই পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল রিপন এবং নিয়াজ মোর্শেদ। প্রথমে চলে যাচ্ছি সাইফুল রিপনের কাছে। সাইফুল, সভায় বিএনপি মহাসচিব তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দিয়েছেন জানাবেন? বর্ধিত সভার আনুষ্ঠানিকতা কিছুক্ষণের মধ্যে শুরু হবে এবং বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আলী যেটি জানিয়েছেন যে ঠিক বেলা 11টার সময় আজকের এই বর্ধিত সভার আনুষ্ঠানিকতা শুরু হবেন এবং আজকের এই সভার সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তার বক্তব্যটি রেকর্ড বক্তব্য আজকে এখানে নেতাকর্মীদের উদ্দেশ্যে শোনানো হবে এবং এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং ইতিমধ্যেই এই বর্ধিত সভাকে কেন্দ্র করে প্রায় ৩,৫০০ ডেলিগেট কিন্তু সারা বাংলাদেশের বিভিন্ন স্তরের যারা নেতৃত্ব দিচ্ছেন তারা এসছেন এবং তারা তাদের নিজেদের বক্তব্য উপস্থাপন করবেন, সুপারিশ উপস্থাপন করবেন এবং পাশাপাশি আগামী দিনের যে দিক নির্দেশনা তারা কিন্তু আজকের এই বর্ধিত সভা থেকে পাবেন এমনটি প্রত্যাশা তাদের। এবং ২০২৫ সালের আজকের এই বর্ধিত সভার মূল স্লোগান সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র এবং এই দল এবং সামগ্রিকভাবে রাজনৈতিক যে ঐক্যের প্রয়োজন সেই ঐক্যের বিষয়টি নিয়েও কিন্তু আজকে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হবে। আমরা এখানকার নেতারা, তৃণমূলের যারা নেতারা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলে জানার চেষ্টা করব যে আপনারা আজকের এই বর্ধিত সভা থেকে কি প্রত্যাশা করছেন এবং হাইকমান্ড থেকে কি ধরনের নির্দেশনা আশা করছেন? আগামী দিনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দীর্ঘ ১৭ বছর যা আমরা আন্দোলন করছি, এই সরকার যদি অতি সত্বর আমাদের নির্বাচনের তারিখ ঘোষণা করেন এবং নির্বাচন দেন এবং নির্বাচন আদায় করার লক্ষ্যে যে দিক নির্দেশনা দেওয়া দরকার, আমি আশা করি আমাদের নেতৃবৃন্দ আজকে সেই নির্দেশনা দিবে এবং আগামীতে আমরা এই নির্দেশনা নিয়ে আমাদের স্ব এলাকায় গিয়ে আমরা আন্দোলন সংগ্রাম ঝাঁপিয়ে পড়ব যতক্ষণ পর্যন্ত না আমাদের নির্বাচনের তারিখ সঠিকভাবে ঘোষণা না করবে ততক্ষণ আমরা মাঠে আছি, থাকবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যেই বিএনপি চেয়ারপারসন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু এই বর্ধিত সভা অনুষ্ঠানের সভাপতিত্ব করার জন্য ইতিমধ্যেই যুক্ত হয়েছেন এবং আজকের এই বর্ধিত সভার সভাপতি তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই আজকের এই বর্ধিত সভার উদ্বোধনী বক্তব্য রাখবেন এবং আজকের এই বর্ধিত সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং আজকের এই বর্ধিত সভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু এই জাতীয় সংসদ ভবনের যে এলডি হল সংলগ্ন মাঠটিতে ইতিমধ্যেই কিন্তু উৎসব মুখর একটি পরিবেশ তৈরি হয়েছে এবং এখানে তৃণমূলের যারা নেতারা এসছেন তারা প্রত্যাশা করছেন যে আগামী নির্বাচনের দ্রুততম সময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি আদায়ে এবং পাশাপাশি দলকে বিজয়ী করে নিয়ে আসতে যেই ধরনের দিক নির্দেশনাগুলো প্রয়োজন সেই দিক নির্দেশনাগুলো তারা পাবেন এমনটি কিন্তু প্রত্যাশা করছেন এবং বিএনপির তৃণমূলের নেতারা যেটি বলছেন যে বিগত আন্দোলন সংগ্রামে তারা যেই যার যার অবদান অনুযায়ী দলের থেকে তাদের মূল্যায়ন করা হবে এমনটি প্রত্যাশাও কিন্তু তাদের মধ্যে রয়েছেন এবং বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে যে আজকের এই বর্ধিত সভার থেকে যেই ধরনের সুপারিশ তৃণমূল থেকে পাওয়া যাবে সেই সুপারিশগুলোকে গুরুত্বের সাথে নেবে বিএনপি এবং সেই অনুযায়ী আগামী দিনের যে পথ চলা, আগামী দিনের যেই রাজনীতি যেই পথ সেই পথটি কিন্তু পরিষ্কার করা হবে এবং নির্দিষ্ট করা হবে যে কিভাবে আগামী দিনে জাতীয়তাবাদী দল বিএনপি এগিয়ে যাবে। তো এর ইতিমধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
এখানে এই সভায় যুক্ত হয়েছেন এবং এখন আনুষ্ঠানিকভাবে এই বর্ধিত সভার আনুষ্ঠানিকতা শুরু হবে এবং প্রথম অধিবেশনে উদ্বোধনী বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান অতিথির বক্তব্য এই প্রথম অধিবেশনেই শোনানো হবে এবং পরবর্তীতে যে নেতাকর্মীরা এসছেন তাদের নিয়ে কিন্তু দ্বিতীয় অধিবেশনে ক্লোজ ডোর বৈঠক ক্লোজ ডোরে আলোচনা হবে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। চলতি ধন্যবাদ। যেমনটি বলছিলেন আমার সহকর্মী সাইফুল রিপন, তিনি কিন্তু এর আগে তিনি ভিতরে রয়েছেন এবং আমরা বাইরে রয়েছি। আপনাকে দেখাচ্ছি যে আসলে এখানে যেসব নেতাকর্মীরা তৃণমূল পর্যায়ে আসছেন তাদের কিন্তু আসলে এক ধরনের ফুল দিয়ে অভ্যর্থনা জানা হচ্ছে এবং তারা কিন্তু স্বাগত জানাচ্ছে ফুল দিয়ে। বিএনপির যারা নারী নেত্রী রয়েছেন তারা কিন্তু এখানে ফুল দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং সেই সাথে আজকের এই বর্ধিত সভাকে কেন্দ্র করে কিন্তু আসলে নেতাকর্মীদের একটা উচ্ছ্বাস এবং সেই সাথে একটা মিলনমেলা কিন্তু তাদের, কারণ বহু বছর পরে এই বর্ধিত সভা আজকে আয়োজন হয়েছে এবং সবার আসলে চাহিদা এবং সেই চাহিদা মোতাবেক প্রত্যাশা পূরণের একটা জায়গা আজকের এই বর্ধিত সভা। আমরা একজন বিএনপি নেতার সাথে একটু কথা বলবো। আজকের এই বর্ধিত সভা নিয়ে আসলে আপনাদের কি কি আয়োজন থাকছে এবং সেই সাথে আজকের প্রত্যাশাটা কি? ইতিমধ্যে কিন্তু অনেক নেতাকর্মীরা এখানে চলে এসেছেন, সেই সাথে আপনাদের প্রত্যাশাটা কি আজকে? আমাদের প্রত্যাশা 17 বছর যেভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আমরা সারা বাংলাদেশে বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী ঐক্যবদ্ধ থেকে আমরা আগামী দিনে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই দেশে একটি গণতান্ত্রিক সরকার কায়েম হবে, সেটাই আমার প্রত্যাশা। পাশাপাশি এই সরকারের সাথে প্রত্যাশা আমাদের ইলিয়াস আলী থেকে শুরু করে যত নেতা কর্মী আমাদের গুম খুন হয়েছে সেই হত্যার অবশ্যই আমরা বিচার চাই এবং যারা গুম আছে আমরা তাদের ফেরত চাই। আমরা এই সরকারকে আমাদের সেই গুম খুনের পরিবারের পাশে আমরা দেখতে চাই। ইনশাল্লাহ আগামী দিনে আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান সুন্দর একটি নির্বাচন, বাংলাদেশের মানুষ যদি আমাদের ভোট দেয়, আমরা যদি নির্বাচিত হতে পারি, অবশ্যই নির্যাতিত মানুষের পাশে, নির্যাতিত পরিবারের পাশে আমরা থাকব, আমাদের দল থাকবে, এই বাংলাদেশ থাকবে, গণতন্ত্র থাকবে, স্বাধীনতা থাকবে, সুন্দর একটি বাংলাদেশ, এই বাংলাদেশ আবার এই জাতি দেখতে পাবে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন তারা কিন্তু বলছেন আসলে এক ধরনের নির্বাচন তারা চান এবং সংস্কার, দ্রুত সংস্কার শেষে তারা আসলে নির্বাচন চান এবং সেই সাথে সাথে তারা কিন্তু আপনারা যে তৃণমূলকে সংগঠিত করার জন্য কিন্তু আসলে তারা আপনার আর ঐক্যবদ্ধ হবেন এমনটি আসলে তাদের প্রত্যাশা এবং সেই সাথে কিন্তু তারা বলছেন যে এবারের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আজকে যে নির্দেশনা দেবেন সেই নির্দেশনা নিয়ে তারা ঘরে ফিরে যাবেন এবং সেই সাথে তারা সীমান্তে কাজ করবেন। আমরা একটু কথা বলবো এই যে আজকের যে বর্ধিত সভা, এই বর্ধিত সভা থেকে আসলে আপনাদের কি চাওয়া পাওয়া থাকতে পারে? আমাদের চাওয়া পাওয়া হচ্ছে সুন্দর একটা বাংলাদেশ, যে বাংলাদেশে আমাদের হানাহানি থাকবে না, অবাধ গণতান্ত্রিক চর্চা হবে, আমাদের যে বাক স্বাধীনতাটা আছে সেটা মুক্ত চর্চাটা যেটা আমরা সেটা অবাধে করতে পারবো এবং আমরা বিশ্বাস করি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছিল এবং তারই উত্তরসূরি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাত ধরে আগামী বাংলাদেশও ঠিক এমন গণতন্ত্র, এমন বাংলাদেশ দেখবে যেখানে যেমনটা এই তরুণরা প্রত্যাশা করে, যেমনটা বাংলাদেশের 18 কোটি জনগণ প্রত্যাশা করে। আমরা বিশ্বাস করি জনগণের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশে আগামীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি হিসেবে তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান নেতৃত্বে আসবেন এবং বাংলাদেশ বিনির্মাণ করবেন। আসলে শুনছিলেন যে তারা কিন্তু এই যে তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তারা কাজ করবেন এবং আজকের নির্দেশনা নিয়ে তারা কিন্তু আগামী নির্বাচন, সেই নির্বাচনের জন্য তারা প্রস্তুতি নেবেন এবং সেই প্রস্তুতির প্রেক্ষাপটটা তারা চান যে যেভাবে হোক তাদের যে বিভিন্ন জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে যেসব নেতাকর্মী রয়েছে তাদের মধ্যে কিন্তু প্রতিযোগিতা থাকবে, কিন্তু কোনো বিভক্ত থাকবে না। তারা সেই প্রত্যাশা করছেন, তারা প্রতিযোগিতা থাকবেন। ইতিমধ্যে কিন্তু আসলে আপনার সভা, যে বর্ধিত সভা, সেই বর্ধিত সভা কিন্তু ইতিমধ্যে
ইতিমধ্যে শুরু হয়ে গেছে তার আনুষ্ঠানিকতা। এবং বিএনপি ভারপ্রাপ্ত তারেক রহমান তিনি কিন্তু এই সবাই যোগ দিয়েছেন, আমরা এমনটি তথ্য পেয়েছি। এবং সেই সাথে এখনো কিন্তু আসলে বিএনপি যারা নেতাকর্মী তারা কিন্তু এখনো তৃণমূল পর্যায়ে থেকে এখনো কিন্তু তারা আসছেন এই বর্ধিত সভায় অংশ নিতে। এবং তাদের সবারই আসলে একই প্রত্যাশা যে আজকের যে এই বর্ধিত সভা থেকে তারা কোনো দিক নির্দেশনা পাবেন এবং সেই দিক নির্দেশনা অনুযায়ী তাদের যে নিজ নিজ এলাকায় গিয়ে সে বিএনপিকে ঐক্যবদ্ধ করা এবং আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া, এমনটি তারা আসলে প্রত্যাশা করছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রমজান ঘিরে বাজারে পর্যাপ্ত পণ্য সামগ্রী রয়েছে, তবুও বাড়তি দাম নেওয়ার চেষ্টা করছেন কিছু অসাধু ব্যবসায়ী। এ বিষয়ে আরো জানাতে মৌলভীবাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সালে এলাহি কুটি। কথা বলবো তার সাথে। কুটি, বাজারে পণ্যের সরবরাহ কেমন দেখছেন? নিয়ন্ত্রণে বাজারে প্রশাসনের নজরদারি কতটুকু রয়েছে জানাবেন। চৈতি, আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে মৌলভীবাজারে যে বাজারে সরবরাহ কেমন, আপনি জানেন যে প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজার জেলা। রমজানকে কেন্দ্র করে এই জেলায় অনেক প্রবাসীরা আসেন এবং ইতিমধ্যেও এই প্রবাসীরা এসেছেন বাংলাদেশে। কিন্তু আমাদের এই প্রবাসী আসার পরেও যে রমজানের যে আমদানি অনেকটা বাড়লেও দামের যে অবস্থা সেটা অনেকটাই লাগামহীন অবস্থায় এই মৌলভীবাজারের বাজারগুলো রয়েছে। বিশেষ করে মৌলভীবাজারের যে তিনটি বাজার রয়েছে, পশ্চিম বাজার, টিসি মার্কেট এবং কোর্ট মার্কেট, এই তিনটি মার্কেটের মধ্যে দামের অনেক তফাৎ রয়েছে। পশ্চিম বাজারে এক দাম হলে টিসি মার্কেটে আরেক দাম এবং টিসি মার্কেটে আরেক দাম হলে কোর্ট মার্কেটে আরেক দাম, অর্থাৎ দামের কোনো নিয়ন্ত্রণ নেই মৌলভীবাজারে। আপনাকে বলতে চাই যে আর মাত্র দুদিন বাকি রোজার যেসব নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী অনেকটাই সরবরাহ বৃদ্ধি পেয়েছে, কিন্তু দামটা অনেকটা লাগামহীন অবস্থায় রয়েছে। যেমন চুলা বিক্রি হচ্ছে 110 থেকে 115 টাকা, আপনার ডাল বিক্রি হচ্ছে 110 টাকা থেকে 115 টাকা, মুরগ যেটা সোনালী মুরগ 300 টাকা, ব্রয়লার মুরগ 200 টাকা। মাছের দাম, যেটা এই মৌলভীবাজার মাছের জেলা, অনেকটাই মাছ উৎপাদিত হয়, কিন্তু এই সময়ে মাছের যে অবস্থা, মাছের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আর গরুর মাংস কোথাও 700 টাকা, কোথাও 800 টাকা, কোথাও 1000 টাকা দরে বিক্রি হচ্ছে এবং খাসির মাংস অনেকটা 1000 থেকে 1200 টাকা দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ মৌলভীবাজারে যে বলা যায় যে অনেকটা নিয়ন্ত্রণহীন অবস্থায় মার্কেট রয়েছে। কথা বলেছিলাম প্রশাসনের সাথে, প্রশাসন আমাকে জানিয়েছেন যে এ বিষয়ে তারা প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছেন, কিন্তু বাজারের যে নিয়ন্ত্রণ সেটা করা যাচ্ছে না। তবে একটি বিষয় জানাতে চাই, এই মৌলভীবাজারের শ্রীমঙ্গল যেখানে রয়েছে সেখান থেকে যে পণ্য সামগ্রী নিয়ে আসা হয় সেখানের যে অবস্থা, সেখানেও মালের ঊর্ধ্বগতি রয়েছে, যার কারণে এখানে যারা বিক্রেতা রয়েছেন, খুচরা বিক্রেতা, তারাও এই মালামাল অনেকটাই চড়া দামে বিক্রি করতে হচ্ছে। অর্থাৎ রমজান যত ঘনিয়ে আসছে আপনার পণ্য সামগ্রীর দামটা অনেকটাই লাগামহীন অবস্থায় বেড়ে যাচ্ছে। আপনাকে এই বিষয়ে জানাতে চাই যে খেজুর যেটি, এই খেজুরের আমদানি শুল্ক কমানো হলেও মৌলভীবাজারে খেজুরের দামের কোনো প্রভাব পড়ে নাই। গত বছর যে দামে খেজুর বিক্রি করা হয়েছিল এই বছরও ঠিক একই দামেই খেজুর বিক্রি করা হচ্ছে। এই ক্ষেত্রে প্রশাসনের কোনো কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছে না। আমি কথা বলেছিলাম ভোক্তা অধিকারের সাথে, ভোক্তা অধিকারের কর্মকর্তা আমাকে জানিয়েছেন যে তারা নিয়মিত প্রচেষ্টা করছেন যে এই বাজার নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। আপনাকে একটি বিষয় জানাতে চাই যে মৌলভীবাজারে যে সয়াবিন তেলের দাম যেটি, সেটা অনেকটা লাগামহীন অবস্থায়। কোথায় কিভাবে দাম বাড়ানো হয় সেটা যেমন ক্রেতাও বলতে পারে না, তেমনি প্রশাসনের কাছে এটাও কোনো হিসেব নেই। অনেকটাই বাজারে সয়াবিন তেল শূন্য রয়েছে এবং কোনো দোকানে কৃত্রিমভাবে এই সয়াবিনের সংকট করে মানুষকে জিম্মি করছে, অর্থাৎ মানুষকে অন্য পণ্যের সাথে এই সয়াবিন তেল সরবরাহ করা হচ্ছে, যার কারণে মানুষ এই রমজান আসছে, রমজানের যে কয়েকটি প্রয়োজনীয় দ্রব্য চুলা, ডাল এবং সয়াবিন তেল, এইগুলার দামের যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে এতে মানুষ হিমশিম খাচ্ছে এবং মানুষ কীভাবে রমজানে রোজা রাখবে সেটা মানুষ অনেক দিশাহারা হয়ে গেছে। আপনাকে একটি বিষয় জানাতে চাই যে এখন সবজির মরা মৌসুম, কিন্তু এই সবজির মরা মৌসুমেও সবজির দামটা অনেকটা বৃদ্ধি পাচ্ছে। কথা বলেছিলাম যারা সবজি বিক্রেতা রয়েছে তাদের সাথে, তারা বলছেন যে সবজির দিন দিন আমদানি কমতেছে, যার কারণে এই অবস্থায় সবজির দাম বৃদ্ধি পেয়েছে এবং এই অবস্থায় অনেকেই বলছেন যে সবজি খেয়েও এবার রমজানে রোজা রাখা অনেকটাই অসম্ভব হয়ে হয়েছে বলে আমাকে অনেক ক্রেতা জানিয়েছেন। অর্থাৎ মৌলভীবাজারের যদি বলা যায় বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে
শক্ত কোনো পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না, যার কারণে বাজারে অনেকটাই নিয়ন্ত্রণহীন বাজার। ক্রেতারা জানিয়েছেন যে বাজার যদি সঠিকভাবে মনিটরিং করা যায় তাহলে পণ্যের দাম অনেকটা সহনীয় হবে এবং মানুষ রমজানে সুস্থভাবে স্বস্তিতে রমজানে রোজা রাখতে পারবে। এই হচ্ছে মৌলভীবাজারের বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ। কোটি ধন্যবাদ আপনাকে। মৌলভীবাজার থেকে বাজারে পণ্যের সরবরাহের খবর জানাচ্ছিলেন সহকর্মী সালে এলাহি কুটি। সাভারে পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ফসলি জমিতে গড়ে উঠছে অসংখ্য ইটভাটা। এই নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী দেওয়ান ইমন। এবং এই বিষয়ে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিয়েছে কিনা জানাবেন। চৈতি, আপনাকে ধন্যবাদ। আমি এখন রয়েছি সাভারের কান্দি ভাকরতা এলাকায় এবং আমি যেই সমস্ত জমিতে দাঁড়িয়ে আছি এই পুরো এলাকাতে কিন্তু ফসলের আবাদ হয় এবং আপনি আমার পেছনের চিত্রটা যদি একটু দেখায় যে এই ফসলের জমির যে উপরে যেই মাটিগুলো রয়েছে টপ সোয়েল যাকে বলে, সেই টপ সোয়েলগুলো কিন্তু কেটে চলে যাচ্ছে পার্শ্ববর্তী যে সমস্ত ইট ভাটা রয়েছে সেগুলোতে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এই যে সমস্ত জমির মাটি কাটা হচ্ছে, অর্থাৎ এই যে ফসলি জমির যে মাটি কাটা হচ্ছে, এটি শুধু এখন উপরিবার্যের মাটিটি নয়, উপরের যে টপসয়েল সেটি নয়, এটিকে কিন্তু একদম পুরো খাল খননের মতো কিন্তু এই মাটিগুলোকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি এই যে সমস্ত জমির মাটি কাটার যে দৃশ্যগুলো আমরা এখন দেখাচ্ছি, এই সমস্ত জমির মালিকরা নিজেও জানে না যে তার জমির মাটি রাতের আধারে প্রভাবশালীরা এভাবে কেটে নিয়ে গিয়ে এগুলো বিক্রি করে দিচ্ছে ইটের ভাটায়। কিছুক্ষণ আগে আপনাকে যদি একটু দূরের চিত্রটি দেখাই, যে কয়েকটি এক্সকেভেটর দেখতে পাচ্ছেন যেগুলো দিয়ে মাটি কাটা হয়, ভেকুর, সেই ভেকুর এখানে কিন্তু মাটি খননের কাজগুলো করছিল এবং আমাদের উপস্থিতি টের পেয়ে কিন্তু তারা এখান থেকে সটকে পড়েছে। এবং স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেটি বলছে যে দীর্ঘদিন ধরে কিন্তু তারা এই সমস্যাটার সম্মুখীন আছে, যে এই সমস্ত এলাকায় বিশেষ করে এই যে বিলামালিয়া মৌজা যেটি মধুমতির পেছনের অংশে, এই বিলামালিয়া মৌজার যারা জমি দাতা রয়েছেন, যারা জমির মালিক রয়েছেন, তারা বেশিরভাগই দেখা যাচ্ছে শহরে থাকেন। এই জমিতে বছরে দু একবার তারা আসেন এবং এসে এই যে তারা যে তাদের যে অনুপস্থিতির মধ্যেই কিন্তু যারা মালিক রয়েছেন, যারা এখানকার প্রভাবশালী রয়েছেন এবং অসাধু মাটি ব্যবসায়ী রয়েছেন, তারা কিন্তু এগুলোর মাটিগুলো কেটে নিয়ে যাচ্ছে। আজকে এখানে দুইজন ব্যক্তি আছেন যারা এখানকার জমি চাষ করেন বা জমির মালিক, তাদের সাথে আমরা একটু কথা বলবো যে এটি তারা বিক্রি করছেন না কিভাবে, এই মাটিগুলো একটু আপনার কাছে জানতে চাই যে এটি কারা করছেন, কিভাবে করছেন। এটা এলাকার বড় বড় প্রভাবশালীরা তারা করতেছে। এই যে আমার জমি সব বাঙ্গাল হয়ে পড়ছে, আমি গত 32 বছর ধরে এই জমি দেখাশোনা করি আমরা, কিন্তু 32 বছর ধরে ঢাকার মালিকরা বলতে পারবো না তাদের জমি একটা চুল পরিমাণ ক্ষতি করছি আমরা, কিন্তু এই মাটি কাইতে জমি বাঙ্গাল হয়ে পড়ছে। জানতেন, আপনাদেরকে বলা হয়েছিল এটা? না না, শুনছিলেন যে একজন জমি যিনি চাষ করে খান, যারা এইখানে জমি ক্রয় করে ঢাকায় গিয়ে রয়েছেন তাদের, এবং আরো একজন এখানে রয়েছেন জমির মালিক, তিনি আজকে হয়তো 6 মাস পরে তার জমিতে এসেছেন। তার কাছ থেকে একটু জানতে চাইবো আপনার জমির কি অবস্থা বলেন তো। আমার জমির আশেপাশেই কাটা হয়ে গেছে, আমারটাও ভাঙে ফাটল ধরার মতো অবস্থা হয়েছে। কারা করছে এটা, কেন? আমি চিনি না এদেরকে, আমরা তো এদেরকে চিনি না। আমরা তো ঢাকায় থাকি, বছরে একবার আসি বা দুইবার আসি। এই যেমনটি শুনছিলেন যে এই যে যারা জমির মালিক রয়েছে প্রকৃত অর্থে তারা কিন্তু নিজেরাও জানে না যে তাদের জমির মাটিগুলো কিন্তু রাতের আধারে এভাবে কেটে নিয়ে যাওয়া হচ্ছে, এবং এই যে পার্শ্ববর্তী যে সমস্ত ফসলের জমিগুলো আছে সেগুলো কিন্তু এই যে যেহেতু গহীন করে এই মাটিগুলো কাটা হচ্ছে, সে কারণে কিন্তু পার্শ্ববর্তী যে সমস্ত ফসলি জমি সেগুলো কিন্তু এই সমস্ত মাটি কাটার ফলে কিন্তু সেগুলো ভেঙে পড়ছে। তবে আমরা কিন্তু এই সমস্ত মাটি কাটার বিরুদ্ধে বা এই যে যারা প্রভাবশালী রয়েছে, যারা এই অসাধু মাটি ব্যবসায়ী রয়েছেন, তাদের বিরুদ্ধে কিন্তু এখনো পর্যন্ত সাভার উপজেলা প্রশাসন বলি, অন্যান্য যে সমস্ত পরিবেশ দপ্তরের যে সমস্ত কর্মকর্তারা আছেন, তাদেরকে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখিনি। চৈতি, ইমন, ধন্যবাদ আপনাকে। সাভার থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী দেওয়ান ইমন। একটু আগে যেমনটি জানাচ্ছিলাম, বাজারে পর্যাপ্ত পণ্য সামগ্রী রয়েছে, তবু রাজবাড়িতে বাড়তি দাম নেওয়ার চেষ্টা করছেন কিছু অসাধু ব্যবসায়ী। এই বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম শামীম। শামীম, জানাবেন বাজারে পণ্যের সরবরাহ কতটুকু দেখছেন, নিয়ন্ত্রণে বাজার প্রশাসনের নজরদারি কতটুকু রয়েছে? ধন্যবাদ চৈতি। আপনি যেমনটি জানাচ্ছেন যে রাজবাড়ী জেলার যে পণ্যগুলি রয়েছে বাজারে, সেই পণ্যগুলি কিন্তু পর্যাপ্ত পরিমাণ পণ্য রয়েছে বলে বিক্রেতারা কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন যে রমজান সামনে উপলক্ষে
প্রত্যেকটি পণ্যের কিন্তু বিভিন্ন সময় দাম বৃদ্ধি পায়। তবে এবার সেই চিত্রটি কিন্তু আমরা দেখতে পাইনি, কিন্তু আমি অনেক ব্যক্তিদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এখনো পর্যন্ত যে সকল রমজান কেন্দ্র করে যে সকল পণ্য রয়েছে সেই সকলের মূল্যটা কিন্তু স্বাভাবিক রয়েছে বলে বিক্রেতারা জানিয়েছেন, ক্রেতারাও কিন্তু সেই জিনিসটি কিন্তু জানিয়েছেন। তবে অনেক অসাধু ব্যবসায়ীরা কিন্তু সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করছেন। তবে সেই সুযোগটা নিল স্থানীয় যে প্রশাসনিক রয়েছেন, যে বাজার মনিটর কমিটি রয়েছেন, তারা কিন্তু প্রতিনিয়তই মনিটর করছে যে এইভাবে যদি করে থাকে অসাধু ব্যবসায়ীদের, তাদেরকে কিন্তু আইনের আওতায় আনছে বলে আমরা দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় যে ক্রেতারা জানিয়েছেন যে বাজারে যে পরিমাণ মূল্যটা রয়েছে প্রত্যেকটি পণ্যে, সেই পরিমাণ মূল্যটা যদি এই বাজারের রমজান পুরা মাসে যদি থাকে, হয়তো তারা স্বাভাবিকভাবে কিন্তু ক্রয় বিক্রয় করতে পারবে বলে তারা জানিয়েছেন। তো আরেকটা বিষয়, আমরা বাজারে রাজবাড়ী জেলার বিভিন্ন বাজার এলাকা ঘুরে দেখেছি, সেই যে যারা বড় বড় ব্যবসায়ী রয়েছেন তারাও কিন্তু একটা জিনিস বলেছেন যে এবার বিগত বছরগুলির চেয়ে এবার কিন্তু প্রত্যেকটা পণ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পণ্য রয়েছে বলে কিন্তু তারা স্বীকার করছেন। আর বাজারেও কিন্তু ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে বলে বিক্রেতা এবং ক্রেতারা সন্তুষ্ট রয়েছেন। তো আরেকটা বিষয় যে ক্রেতারা যে রয়েছেন, ক্রেতা বিক্রেতার মধ্যে যে একটি সৌহার্দ্যপূর্ণ বজায় বাজারে মনিটরিং থাকার কারণে তাদের মধ্যে কিন্তু একটা সুসম্পর্ক বজায় থাকছে। তবে বিগত যে বছরগুলিতে ছিল যে প্রত্যেকটি সময় উৎসবের সময় কিন্তু প্রত্যেকটা পণ্যের বাজার দাম বৃদ্ধি পাওয়ার কারণে ক্রেতারা অসন্তুষ্ট থাকতো, আর বাজারে যে সকল ছোটখাটো দোকানদার রয়েছেন তাদের মধ্যেও কিন্তু একটা অস্বাভাবিক অসন্তুষ্ট থাকতো, কারণ প্রতিনিয়ত তাদেরকে ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলতে হয়। আর বড় বড় সিন্ডিকেট যারা রয়েছে তারা কিন্তু সেই সুযোগটা নিয়ে থাকতো। তবে এবার কিন্তু প্রতিনিয়ত বাজার মনিটরিং করার কারণে সে অসাধু যে ব্যবসায়ী রয়েছে তারা সেই সুযোগটা গ্রহণ করতে পারছেন না বলে বর্তমান যে ব্যবসায়ী রয়েছে, সাধারণ ব্যবসায়ী রয়েছে, তারা সেই জিনিসটি কিন্তু স্বীকার করছেন। আর ক্রেতারাও কিন্তু বর্তমান বাজারের দামের উপরে সন্তুষ্ট রয়েছে বলে সাধারণ ক্রেতারাও বলছেন। তবে তাদের দাবি যে এই পুরা রমজান মাসে যেভাবে দামটা রয়েছে সেভাবে যদি থাকে, তারা স্বাভাবিকভাবে তারা ক্রয় বিক্রয় করতে পারবেন। তো এই ছিল রাজবাড়ী জেলার বাজারের সর্বশেষ সংবাদ। চৈতি, আবহাওয়া পরিবর্তনজনিত কারণে ভোলায় বাড়ছে রোগবালাই, এটি সদর হাসপাতালে বেড়েছে রোগী চাপ। সেখানকার এই পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, হাসপাতালে রোগীর চিকিৎসা সেবা নিশ্চিতে কি ধরনের ব্যবস্থা দেখছেন? চৈতি, আজকে যে অবস্থা ভোলার যে 250 শয্যা জেনারেল হাসপাতালে আমরা দেখছি, আজকে পর্যন্ত কিন্তু 120 জন রোগী রয়েছেন যারা চিকিৎসাধীন আছেন। যদিও এই হাসপাতালের রোগী শয্যা রয়েছে 60 জন, অর্থাৎ ধারণ ক্ষমতার দ্বিগুণ রোগী কিন্তু রয়েছে এবং বেডগুলোতে একজন রোগীর স্থলে রয়েছেন 3 থেকে 4 জন এবং ফ্লোরগুলোতে কিন্তু 3 ধরনের ঠাঁই নেই। অর্থাৎ আবহাওয়ার যে পরিবর্তন, এই পরিবর্তনের কারণে কিন্তু রোগীদের যে চাপ সেটি ভয়াবহ আকার ধারণ করেছে। অনেকে ফ্লোরে পর্যন্ত চিকিৎসা পাচ্ছেন না। আমরা একজন রোগী স্বজনের সাথে কথা বলবো, জানতে চাইবো আপনাদের কি অসুবিধা হচ্ছে, আপনারা কি সিট পেয়েছেন কিনা? জি না, আমরা কালকে ভর্তি হয়েছি, এখন একটা সিট আমরা দিতে পারি নাই। আর এখন অনেক রোগীর চাপ দেখতেছি, সেজন্য হয়তো আমাদের সিট পাই যায় না কি জানি না। আমরা অনেকবার ঘুরে দেখছি, মানে আমাদের একটা সিটের ব্যবস্থা হয়নি এখনো। ধন্যবাদ। চৈতি, যেমনটি শুনছিলেন যে রোগীদের যে অসুবিধার সৃষ্টি হচ্ছে, তারা যেহেতু শয্যা পাচ্ছে না, তাদের বাধ্য হয়ে ফ্লোরে অর্থাৎ মেঝেতে অবস্থান করতে হচ্ছে। সেখানেও কিন্তু 3 ধরনের ঠাঁই নেই। এই যখন অবস্থা, চিকিৎসকরা বলছিলেন আবহাওয়া পরিবর্তনের কারণে এই রোগের প্রকোপটা বেড়েছে এবং গত 1 মাসে এই রোগীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে প্রায় 1,500 জনে এবং বর্তমানে ভোলার যে 7টি হাসপাতাল রয়েছে, এই 250 শয্যা হাসপাতাল সহ সেখানে প্রায় 250 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই কিন্তু নিউমোনিয়া আক্রান্ত এবং গত 1 মাসে কিন্তু এই আক্রান্ত হওয়ার ফলে কিন্তু 2 জন শিশুর মৃত্যু হয়েছে বলে আমরা সিভিল সার্জন কার্যালয় থেকে জেনেছি। এবং যেহেতু আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে দিনের তাপমাত্রা থাকছে 31 ডিগ্রি সেলসিয়াস এবং রাতে সেই তাপমাত্রা কমে 17 ডিগ্রি সেলসিয়াস থাকার কারণে কিন্তু এই যে তাপমাত্রার তারতম্য সেটি শিশুদের সহনীয় পর্যায়ে না থাকার কারণে যে সংক্রমণ বেড়েছে এবং অভিভাবকরা আহ্বান জানিয়েছেন যে শিশুদের প্রতি আরও বেশি যত্নবান হতে হবে। তবে এখন পর্যন্ত হাসপাতালগুলোতে কিন্তু আমরা যে ওষুধ সংকটের বিষয়টি পর্যাপ্ত রয়েছে এমনটি আমরা জেনেছি। তো এ ছিল আমার কাছে বলার যে হাসপাতালগুলোতে আবহাওয়ার পরিবর্তনের কারণে যে রোগীদের বিশেষ করে শিশুদের নিউমোনিয়ার প্রকোপ বেড়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য। চৈতি,
ছোটন, ধন্যবাদ আপনাকে। ভোলা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী ছোটন সাহা। দেখছেন দেশ জনপদ লাইভ। জনবল সংকটে ধুঁকছে ময়মনসিংহের সদর উপজেলার 20 শয্যার পরাণগঞ্জ হাসপাতাল। এতে সেবা বঞ্চিত হচ্ছে 5 ইউনিয়নের 2 লাখ মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে এবার সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, এই বিষয়ে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিয়েছে কিনা জানাবেন? মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে 2006 সালে বিএনপি সরকার কিন্তু এই হাসপাতালটি নির্মাণ করেন। অর্থাৎ আমরা দেখেছি নির্মাণের পরপরই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে সেটি কিন্তু নানা অব্যবস্থাপনার মধ্যে পড়ে। অর্থাৎ অব্যবস্থাপনার কারণে কিন্তু এখনো পর্যন্ত জনবল নিয়োগ কিন্তু কার্যক্রম সম্পূর্ণ হয়নি। অর্থাৎ 20 জন জনবল থাকার কথা থাকলেও সেখানে কিন্তু 8 থেকে 9 জন কিন্তু দায়িত্ব পালন করেন। আজকে আমরা সকাল থেকে এই হাসপাতালটিতে এসেছি এবং প্রায় 2 থেকে 300 রোগী কিন্তু তারা বিভিন্ন সমস্যা নিয়ে এই হাসপাতালে এসেছেন এবং তারা কিন্তু তাদের যে ঔষধপত্র সেটিও কিন্তু তারা নিয়মিত ঠিকমতো পাচ্ছেন না, সেই বিষয়টি কিন্তু তাদের অভিযোগ রয়েছে। এবং আজকে আমরা দেখেছি যে যারা ওষুধ বিতরণ করছেন তারাও কিন্তু চিকিৎসক নয়, অর্থাৎ তারা কিন্তু এই বিষয়ে অভিজ্ঞ না থাকলেও কিন্তু এখানকার যারা এই হাসপাতালটি দেখাশোনা করেন তারাই কিন্তু এই চিকিৎসা সেবার যে ওষুধপত্র রয়েছে সেটি কিন্তু তারা দিচ্ছেন। অর্থাৎ এতে রোগীদের সমস্যা হওয়ার একটি যে সম্ভাবনা সেটিও কিন্তু রয়েছে। সেই বিষয়টি নিয়ে কিন্তু সাধারণ মানুষ অর্থাৎ এলাকাবাসী কিন্তু অনেকটাই ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে এই অব্যবস্থাপনা যদি অচিরেই ঠিক না করা হয় তাহলে তারা কিন্তু এই বিষয়টি নিয়ে আরো জোরালো দাবি জানাবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। সেই বিষয়টি ক্ষুব্ধ এলাকাবাসী কিন্তু বলছিলেন। যদি আমরা একজন স্থানীয়র সঙ্গে কথা বলতে চাই, জানতে চাই এই হাসপাতালের আসলে কি অবস্থা। আসলে এই হাসপাতালটি কিন্তু 2006 সালে বিএনপি জামাতের শাসনামলে কিন্তু এই হাসপাতাল ইলিয়াস, ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে বিএনপির বর্ধিত সভায় বক্তব্য রাখছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা যুক্ত হচ্ছি সেখানে। আল্লাহ তাআলার অশেষ রহমতে দীর্ঘ ভাই প্লিজ একটু আস্তে কথা বললে একটু পেছনে গিয়ে বলেন প্লিজ। প্লিজ আপনারা একটু সরে যান ওখান থেকে। আজকে দীর্ঘ 6 বছরে আমাদের নেতৃত্ব দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বরং করুণাময় আল্লাহ তার কাছে এই জন্য শুকরিয়া আদায় করছি যে এই প্রায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের সঙ্গে শেষ বৈঠক করেন, বর্ধিত সভা করেন। আপনার নিশ্চয়ই অনেকেরই মনে থাকার কথা হোটেল নামারিডিয়ানে কারাগারে যাওয়ার আগের মুহূর্তে তিনি সেই সভা করেছিলেন এবং সেখানে তার বক্তব্যে তিনি স্পষ্ট করে বলেছিলেন যে আমি হয়তো আপনাদের মধ্যে থাকবো না, হয়তো এই ফ্যাসিস্ট সরকারের কোপানোর পরে আমাকে কারাগারে যেতে হবে, কিন্তু আপনাদের আমি নির্দেশ দিয়ে যাচ্ছি, অনুরোধ করছি যে আপনার গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য আপনাদের আন্দোলন আপনারা কখনো বন্ধ করবেন না। সেই নির্দেশকে সঙ্গে নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমাদের সারা দেশে অগণিত নেতা কর্মী তারা দীর্ঘ এই 15 বছর নিরন্তর সংগ্রাম চালিয়ে গেছেন। তারা প্রমাণ করেছেন যে একটি গণতান্ত্রিক দল এবং একটি আইন মেনে চলা, সংবিধান মেনে চলা একটা দলের উপরে যে নির্মম নির্যাতন নিপীড়ন নিয়ে এসেছে, তারপরেও শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সৃষ্ট এই দল যিনি আমাদেরকে নতুন করে পথ চলতে শিখিয়েছিলেন, মানুষকে নতুন পথের দিশা দেখিয়েছিলেন, নতুন করে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন, সেই নেতা আমাদের স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উত্তমের নির্দেশিত পথে আমরা সামনের দিকে এগিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ করে চলেছি। এই
16 বছরে এবং বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পরে আমাদের অসংখ্য নেতাকর্মী শহীদ হয়েছেন। সেই শোক প্রস্তাব নেওয়া হয়েছে। আমাদের অসংখ্য নেতাকর্মীকে গুম করা হয়েছে, আমাদের অসংখ্য নেতাকর্মীকে পঙ্গু করে দেওয়া হয়েছে, 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। একটা রেইন অফ টেরার, একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করে গোটা জাতিকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা করে স্মরণ করতে চাই আপনাদের এই অবদানকে। আপনারা মাঠে থেকে প্রতি মুহূর্তে বাংলাদেশ জাতীয় দলকে শক্তিশালী করার চেষ্টা করেছেন, সেই জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জানাতে চাই এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করা আন্দোলনে আমাদের যে সমস্ত নেতা কর্মী প্রাণ হারিয়েছেন, বিশেষ করে জুলাই আগস্টের এই যে উত্তাল আন্দোলনে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন ছাত্র জনতা, তাদের সকলকে শ্রদ্ধা জানাচ্ছি। আজকের সভায় উপস্থিত সকলের পক্ষ থেকে সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে। তার অবিসংবাদী নেতৃত্ব বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে নিঃসন্দেহে একটা নজির হয়ে থাকবে। তিনি আমাদের নেতৃত্ব দৃঢ়রূপের জনগণের অধিকার আদায়ের সংগ্রামে আমাদেরকে শক্তি জুগিয়েছেন, সাহস জুগিয়েছেন ও পথ দেখিয়েছেন। আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মী ও সমর্থকদের। গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে যারা ফ্যাসিস্ট হাতে দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করেছেন এবং প্রচেষ্টা চালিয়েছেন গণতন্ত্রকে প্রতিষ্ঠার। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের এই সম্পাদকের রিপোর্টটা অনেক বড়, এসব করতে গেলে অনেক সময় লাগবে, সেই আমি সংক্ষিপ্ত করছি, কারণ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে উদ্বোধনী ভাষণ রাখবেন। আমি শুধু আপনাদের কাছে প্রসার এবং প্রচেষ্টা চালিয়েছেন গণতন্ত্রকে প্রতিষ্ঠার। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের এই সম্পাদকের রিপোর্টটা অনেক বড়, এসব করতে গেলে অনেক সময় লাগবে, সেই আমি সংক্ষিপ্ত করছি, কারণ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে উদ্বোধনী ভাষণ রাখবেন। আমি শুধু আপনাদের কাছে এইটুকু বলতে চাই যে আমরা এই শেষ বর্ধিত সভা হওয়ার পরে আমরা সাংগঠনিক যে কাজগুলো সেগুলো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক সাহেবের নেতৃত্বে আমরা অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করেছেন। আপনারা বাংলাদেশের অনেকগুলো জেলায় ইতিমধ্যে আপনার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে, এবং আপনারা জানেন যে 31 দফা কর্মসূচি দিয়ে আমাদেরকে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। এবং ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে বাংলাদেশের বাম এবং ডান যতগুলো রাজনৈতিক দল আছে, সংগঠন আছে, গোষ্ঠী আছে, তাদেরকে সকলকে একত্রিত করে এক দফার আন্দোলন, হাসিনা হটাও আন্দোলন, ফ্যাসিবাদের পতন করার আন্দোলন, গণতন্ত্রকে ফিরে পাওয়ার যে আন্দোলন, সে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, আজ 27শে ফেব্রুয়ারি আমরা একবার ফিরে দেখেছি কি গত বছরের এই দিনে, অর্থাৎ 2022 সালে আমাদের চূড়ান্ত আন্দোলনের জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আহ্বান জানিয়েছিলেন। সেটা ছিল 28শে অক্টোবর। এবং আমি আপনাদের সামনে খুব সংক্ষেপে একটা পরিসংখ্যান তুলে ধরতে চাই, যদিও এটা পূর্ণাঙ্গ নয়। গুম খুন
আমাদের গুম কমিশন যে প্রতিবেদনটা বেরিয়েছে, আপনার অফিসিয়ালি সেই প্রতিবেদনে দেখা যাচ্ছে 15 বছরে গুম ও হত্যা নির্যাতনের অধিকাংশ ঘটনা ঘটানো হয়েছে সরকার প্রধানের নির্দেশে। গতকাল আমি কথা বলছিলাম একজন সদস্যের সঙ্গে, আমরা তো বলি 750 জন, অর্থাৎ আমাদের কাছে যে সমস্ত ইনফরমেশন এসেছে, কিন্তু এই গুম হয়েছে প্রায় 1700। এখন পর্যন্ত তাদের কাছে যে রিপোর্টটি এসছে সেই রিপোর্টে 1700 মানুষ গুম হয়ে গেছেন, যেটা বাংলাদেশের মানুষ অতীতে কখনো পর্যবেক্ষণ করেনি। আমরা দেখেছি আপনার ল্যাটিন আমেরিকার দেশগুলোতে এই গুম খুন হতে। 2009 থেকে 24 সাল পর্যন্ত আমাদের এই সময়ে আমাদের হিসাব অনুযায়ী 677 জন, তার মধ্যে ইলিয়াস আলী সহ আমাদের এমপি সহ তারা আছেন। হত্যাকাণ্ডের শিকার হয়েছেন প্রায় 2289 জন। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন প্রায় 2000-এর উপরে মানুষ। আমি এই পরিসংখ্যান কথা এই জন্য উল্লেখ করছি যে আপনারা দেখেছেন যে কি পরিমাণ ত্যাগের বিনিময়ে একটি লিবারেল ডেমোক্রেটিক পার্টি বিএনপি তাকে তার গণতন্ত্রের জন্য জনগণের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করতে হয়েছে। আমি বক্তব্য শেষের দিকে নিয়ে আসছি। আমরা দেশের মানুষ অনেক আশা ভরসা নিয়ে 5ই আগস্টের পরিবর্তনের পরে ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পরে আমাদের দেশের অবস্থার পরিবর্তন হবে। অতি দ্রুত দেশে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। প্রয়োগ করে তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবেন এবং গণতন্ত্রকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করবেন। গণতন্ত্রের চর্চা হবে। কিন্তু আমরা দুঃখের সঙ্গে দেখছি এখনো এখন পর্যন্ত সেই লক্ষ্যে আমরা সুস্পষ্ট নির্দেশনা পাচ্ছি না। ইতিমধ্যে আপনারা জানেন দেশের অর্থনীতির অবস্থা অত্যন্ত শোচনীয় এবং দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হচ্ছে, ক্রমান্বয়ে শিক্ষা অঙ্গনগুলো বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার কোনো পরিবেশ থাকছে না। আর মারাত্মকভাবে আমরা দেখছি যে এই ভূখণ্ডে বিশেষ করে অবিভক্ত বাংলার যে সমস্ত বরেণ্য বিজ্ঞানী সাহিত্যিক যারা আমাদের এই ভূখণ্ডে অর্থাৎ পূর্ব বাংলার ভূখণ্ডে পূর্ব বাংলাদেশে যাদের জন্ম হয়েছিল তাদের নামগুলোকে বাদ দিয়ে এখন কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠান করে নামকরণ করার চেষ্টা করছে। আমি একটি কথা বলেই আজকে আমার বক্তব্য সংক্ষিপ্ত এখানে শেষ করব যে আমরা ফ্যাসিবাদকে তাড়িয়েছি, শেখ হাসিনাকে তাড়িয়েছি। আমরা এখন অপেক্ষা করছি আমাদের জনগণের যে আশা আকাঙ্ক্ষা, আমাদের দলের প্রতিষ্ঠাতা সেই জমানানের যে স্বপ্ন একটি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ রূপান্তরিত করবার, সেই গণতন্ত্রকে বিঘ্নিত করার জন্য, তাকে বাধা প্রদান করার জন্য আজকে একটি গোষ্ঠী, একটি মহল বিভিন্নভাবে চক্রান্ত শুরু করেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে গিয়ে তিনি সেই চেষ্টা করছেন এবং বাইরে থেকেও চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ অবস্থায় কিছু কিছু ব্যক্তি গোষ্ঠী তারা ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিএনপির বর্ধিত সভায় বক্তব্য রাখছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা খানিকটা যুক্ত ছিলাম সেখানে এবং এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। ধন্যবাদ সবাইকে।